শেষ হয়ে গেল ডাব্লিউডাব্লিউই এর নতুনভাবে সূচনা করা পেপার ভিউ রেসেল পালুজা, যেখানে উপস্থিত হয়েছিল 14,000 দর্শক। শোতে আয়োজিত ব্রক লেজনার এবং জন সিনার ম্যাচ নিয়ে আমরা আগে আলোচনা করেছি। এখন আমরা বাকি ম্যাচগুলোর বিষয়ে কথা বলবো। ট্যাগ টিম ম্যাচে মুখোমুখি হয়েছিল দ্য ভিশন, মানে ব্রনসন রিড এবং ব্রন ব্রেকার, যাদের বিপক্ষে ছিল দ্য উসোস, মানে জিমি এবং জে উসো। ম্যাচের স্পেশাল গেস্ট রেফারি ছিল এলে নাইট। এই ম্যাচের গল্প লম্বা সময়ের। ম্যাচের শুরু থেকেই দুই পক্ষ ভালোভাবে নিজেদের তুলে ধরেছে। শুরুতে জে এবং ব্রনসন রিড খেলা শুরু করে, যেখানে দুজনেই সমান সমান ছিল। এক পর্যায়ে জিমি উসো রিংয়ে উঠলে সেখানে ব্রনসন এবং জিমির মধ্যে চেয়ার ব্যবহার শুরু হয়, আর তারা রিংয়ের নিচে যথেষ্ট লড়াই করে। এলে নাইট রেফারি হিসাবে তেমন কোনো প্রতিবন্ধকতা রাখেনি, মানে স্বাভাবিক ম্যাচে অস্ত্রগুলো ব্যবহার করার অনুমোদন দিয়েছে। দুই পক্ষ পরস্পরকে একদমই ছেড়ে কথা বলেনি, যেহেতু অনেক দিনের শত্রুতা, আর শত্রুতা মোটামুটি ভালো রকমের, তাই কাউকে ছাড় দিয়ে পারফর্ম করার প্রশ্নই আসে না। কখনো রিংয়ের মধ্যে সিঙ্গেল, আবার কখনো রিংয়ের বাইরে এবং ভেতরে দলীয় লড়াই চলেছে। স্বাভাবিকভাবেই দুই পক্ষের তারকাদের বডি মেজারমেন্ট কিন্তু আলাদা, তাই দুই পক্ষ দুই পন্থা অবলম্বন করবে এটা অস্বাভাবিক ছিল না, আর তারা সেটাই করেছে। দারুণ একটা লড়াই করেছে তারা। এদিকে এলে নাইটের সম্পর্ক কারোর সাথে ভালো অথবা কারোর সাথে খারাপ এমনটা বোঝা যায়নি, তবে দুইবার জে উসোর মুভ কিন্তু মিস হয়েছিল, যেগুলো নাইটের ওপরে পড়ার উপক্রম হয়েছে। যদিও আঘাত লাগেনি, মানে বলা যায় এগুলো মুভ মিস ছিল। ব্রনসনের মুনসাল্ট সবাইকে অবাক করেছে। এছাড়া জে উসোর স্পেয়ার আজ ব্যবহার করতে দেখেছি, যদিও টিকেনি, কিন্তু তারপরেও ব্যবহার করেছে। শেষে দুই ভাইকে একসাথে টেবিলের উপর ডাবল স্পেয়ার দেয় ব্রন ব্রেকার, আর ব্রনসন মুনসাল্ট দিয়ে ম্যাচটা জিতে যায়। এটা ছিল বি প্লাস গ্রেডের ম্যাচ। বিশ্লেষণের ক্ষেত্রে বলতে পারি ম্যাচটা ভালোভাবে শেষ হয়েছে, আর মনোমুগ্ধকর লড়াই। নাইটকে দেখে মনে হচ্ছিল হয়তো ম্যাচের মধ্যে কোনো অঘটন ঘটাবে, কিন্তু না, তাকে সীমিতভাবেই ব্যবহার করা হয়েছে, যেটা ভালো একটা সিদ্ধান্ত। কেননা যে দারুণ একটা ম্যাচ শুরু হয়েছিল, এটাতে যদি নাইটও সক্রিয় অংশ নিত, তবে সেটা কিছুটা হলেও মজা নষ্ট করত। যে উসোর মাথা কেটে যায় এবং সে রক্তাক্ত হয়েছে, কারণ হলো ব্রনকে চেয়ার শট করতে গিয়ে সেটা আবার ফিরে এসে তার কপালে আঘাত করে। ফলাফল নিয়ে কেউ কেউ প্রশ্ন করলেও বাস্তবে তেমন কিছু বলার নেই, কেননা এটা মূলত পরের ম্যাচের প্রস্তুতি, মানে আসন্ন ওয়ার গেমসে এই দুই দলের মধ্যে আবার ম্যাচ হবে। ফলাফলস্বরূপ ফাইনাল গল্প তৈরির আগে যে ম্যাচটা হয়, সেগুলোতে হিলেরাই এগিয়ে থাকে। সব মিলিয়ে ভালোভাবে শেষ হয়েছে ম্যাচ, তবে গ্রেড কমার কারণ হলো স্বাভাবিক ম্যাচে হুট করে অস্ত্র ব্যবহারের অনুমতি প্রদান, আর অনেক সময় উশৃঙ্খল পারফর্ম। তবে যা কিছু হয়েছে সবকিছু রেফারির সিদ্ধান্ত, আর ম্যাচ ভালো হয়েছে এবং এটা নিয়ে অতিরিক্ত তেমন কিছু বলার নেই। এরপর ভ্যাকান্ট হওয়া চ্যাম্পিয়নশিপের জন্য রিংয়ে আসে ইয়ো স্কাই এবং স্টিফনি ভ্যাকুয়ার। দুজনেই হাত মিলিয়ে লড়াই শুরু করে, যেখানে ক্লাসিক্যালভাবে শুরু হয়েছিল লড়াইটা। যথেষ্ট সময় নিয়ে ম্যাচটা সাজিয়েছে দুইজন, একে অপরকে ছেড়ে যদিও কথা বলেনি, তবে স্কিল দেখাতেও তারা পিছিয়ে ছিল না। সত্যি বলতে এরকম ম্যাচ ডাব্লিউডাব্লিউইতে উইমেন্স ডিভিশনে তেমন দেখা যায় না। ম্যাচের ড্রপ এবং লক মুভের ব্যবহার বেশি হয়েছে। এক পর্যায়ে দেখা যায় ইয়ো স্কাই হাঁটুতে আঘাত পেয়েছে, আর শেষে এটাকে আরও গুরুতর করে তার মিস হওয়া মুনসাল্ট। আবার এই মুনসাল্টের মাধ্যমেই কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে স্টিফনি ভ্যাকুয়ার, মানে প্রথমবারের মতো উইমেন্স চ্যাম্পিয়নশিপ জিতেছে এই তারকা। এটাই গ্রেডের ম্যাচ ছিল। বিশ্লেষণের ক্ষেত্রে বলবো, প্রথমেই দুজনের সূচনা এবং শেষে একে অপরকে সম্মান করার বিষয়টা সবারই মন কেড়েছে। এছাড়া ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত উপভোগ করার মতো ছিল। মেয়েদের ম্যাচ সাধারণত এভাবে কেউ দেখে না, কেননা অধিকাংশ ম্যাচে চিল্লাচিল্লি এবং ওভার রিয়াক্টের, তাই অনেক সময় রুচিও হারিয়ে যায়। কিন্তু এই ম্যাচটা ভিন্ন ছিল, মানে তারা পারফর্মের দিকে বেশি মনোযোগী ছিল। দুজনে এত ভালো এবং ক্লাসিক্যাল ম্যাচ উপহার দেবে এটা ভাবতে পারিনি। যাই হোক, শেষে স্টিফনি ভ্যাকুয়ারের চ্যাম্পিয়ন হওয়া দরকার ছিল, আর সে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছে, যেটা ভালো একটা সিদ্ধান্ত। সব মিলিয়ে দারুণ ম্যাচ, দারুণ সিদ্ধান্ত। এখন ভ্যাকুয়ারের কাজ হলো সামনের দিকে এগিয়ে যাওয়া। মিক্সড ট্যাগ টিম ম্যাচে মুখোমুখি হয়েছিল এজে লি, সিএম পাঙ্ক এবং বিপক্ষে ছিল বেকি লিঞ্চ এবং সেথ রলিন্স। শুরুতেই দুই পক্ষের মধ্যে ভিন্নধর্মী লড়াই ছিল, যেমন ম্যাচ শুরু করে পাঙ্ক এবং রলিন্স, কিন্তু শুরু না হতেই আবার বেকির সাথে হাত মেলায় রলিন্স। এরপর রিংয়ের নিচে গিয়ে বেকির সঙ্গে রলিন্সের কিসিং সেশন শুরু হয়, যেটা ভেঙে দিয়ে তাকে আঘাত করে পাঙ্ক। এই দুইজন রিংয়ে লড়াই করতে থাকে। রেফারি পাঙ্ককে সরাতে চাইলে এজে লি রলিন্সকে কর্নারে আটকে ফেলে মারে। পাঙ্ক এবং রলিন্স প্রায় সমপর্যায়ের লড়াই করেছে। প্রথম ধাপেই মোটামুটি একটা লম্বা সময় লড়াই করেছে তারা। এরপর এজে লি এর সাথে পাঙ্ক হাত মেলায়, আর সে রিংয়ে আসে, কিন্তু রেফারি দেখতে পায়নি, যার কারণে তাকে আসতে দেয়নি। এদিকে রলিন্স এবং বেকি পাঙ্ককে মারতে থাকে। এক পর্যায়ে বেকিকে শূন্যে তুলে পাঙ্কের গায়ে আছাড় মারে রলিন্স।
যেটা মিস হয় আর বেকি আঘাত পায়। রলিন্স এজে লিকে ঘিরে তার মতো ট্রল করে, এরপর আবার পাঙ্কের চারপাশে এভাবে ঘুরতে থাকে। তখন পাঙ্ক হুট করেই তাকে জিটিএস দেয়, মানে বড় রকমের ধরা খায় রলিন্স। এজে লি এর হাতে হাত মেলানোর পরে এজে লি রিংয়ে আসে, আর শুরু হয় পাগলা আক্রমণ, মানে উড়াধুরা আক্রমণ। কোনো নিয়মতান্ত্রিকতা নেই। বেকি লিঞ্চ বুঝেই উঠতে পারছিল না কি করবে। এক পর্যায়ে বেকিকে বাঁচাতে সেখানে আসে রলিন্স এবং তাকেও থাপড়াতে থাকে এজে লি। পাঙ্ক রিংয়ে আসলে শুরু হয় আসল মিক্সড ট্যাগ টিম ম্যাচ। দুই পক্ষ পরস্পরকে দারুণভাবে কাবু করার চেষ্টা করে, কেউ কাউকে ছাড় দেয়নি। মানে বেকি, পাঙ্ক, রলিন্স দুই পক্ষই প্রতিপক্ষকে মারছে, কিন্তু কে যে কাকে মারছে তার কোনো নিশ্চয়তা নেই। শেষে সাবমিশনের মাধ্যমে ম্যাচটা জিতে যায় এজে লি এবং পাঙ্ক। রেটিং হলো এ মাইনাস। প্রথমে বলতে হবে যে লি লম্বা সময় পরে ফিরে এসে দারুণ একটা পারফর্ম উপহার দিয়েছে, আর প্রমাণ দিয়েছে নিজের সামর্থ্যের। মানে এজে লি এখনো শেষ হয়ে যায়নি, তবে ম্যাচের জন্য সময় অতিরিক্ত নিয়েছে, মানে প্রায় 30 মিনিট, যেটা ম্যাচের আগ্রহ অনেকটাই কমিয়ে দেয়। যদিও রেসলাররা শেষের অংশে আকর্ষণ ফিরিয়ে আনতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং তারা সফল, মানে ঝিমিয়ে যাওয়া ম্যাচকে তারা চাঙ্গা করে তুলেছিল। ম্যাচটার গল্প যেহেতু লম্বা, সাথে সবাই ভালো মানের রেসলার, তাই শুরুতেই আশা করা হচ্ছিল তারা নিরাশ করবে না, আর করেওনি। সবাই নিজেদের সেরাটা দিয়ে কাজ করেছে। এছাড়া বেকি এবং রলিন্সের হিল ক্যারেক্টার ফুটিয়ে তোলার সিস্টেম দারুণ ছিল। যদি বলি ম্যাচটা ভালো, তবে সময় বেশি লাগার কারণে ম্যাচটা স্লো ছিল। আর জেতানোর সিদ্ধান্ত অবশ্যই ঠিক। শেষে মেইন ইভেন্টে মুখোমুখি হয় কোডি রোডস এবং ড্রু ম্যাকিনটায়ার। ম্যাচটা ছিল ডাব্লিউডাব্লিউই আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপ ম্যাচ। ম্যাচের দুই রেসলারের শত্রুতা অনেক আগে থেকেই, মানে গল্পটা ভালোভাবে এবং লম্বা সময় ধরে তৈরি হচ্ছিল। শেষে র্যান্ডি অটনকে ড্রু আক্রমণ করার পরে কোডি ফিরে এসে ম্যাচের জন্য রাজি হয়। ম্যাচে প্রথম থেকে এগিয়েছিল ড্রু ম্যাকিনটায়ার, আর ম্যাচে দারুণ উজ্জীবিত ছিল এই তারকা। কোডি তাকে ডাউন করতে পেরেছে, কিন্তু তারপরেও ব্রকের মতো জোশে ছিল ড্রু ম্যাকিনটায়ার। এক পর্যায়ে রিংয়ের নিচে নামে তারা, যেখানে কোডির মাথা ছিল অ্যানাউন্সার টেবিলের কাছে। সেখানে তাকে কিক করার প্রস্তুতি নেয় ড্রু, আর কিকও করে, যেটা মিস হলে পায়ে আঘাত পায় এই তারকা। এরপর রিংয়ে উঠেই আঘাতের কারণে হেরে যায়, আর কোডি জিতে চ্যাম্পিয়নশিপ ফিরিয়ে এনে। এটা ছিল এ মাইনাস গ্রেডের ম্যাচ। বিশ্লেষণের ক্ষেত্রে বলা চলে ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে লড়াই করেছে তারা, কিন্তু শেষে জেতার বিষয়টা খুব একটা ভালো সিদ্ধান্ত ছিল না। মানে হিল আহত হওয়ার পরে ফেস সেটার সুযোগ নিয়েছে, যেটা আলোচিত বিষয়। হয়তো এই কারণেই চ্যাম্পিয়নশিপ জিতেও কোডির প্রতি ফ্যানদের সাপোর্ট ছিল না, মানে বুও দিয়েছে তারা। সব মিলিয়ে এই শোকে যদি সামনে আনা যায়, তাহলে ম্যাচগুলো মোটামুটি ভালোই ছিল, প্রথমটা ছাড়া। আর ডাব্লিউডাব্লিউই এর ইএসপিএন যুগের সূচনা হিসাবে আরও ভালো আশা করেছিলাম, কিন্তু সেটা হয়নি। এদিকে দ্য আন্ডারটেকার ব্যাডাস গিমিকে সেখানে আসেন, আর একই সঙ্গে স্টিফনি ম্যাকম্যানের কাছে বসে তাকে জানিয়ে দেন তিনি এবার, মানে 2026 সালের হল অব ফেমার। অতএব 2026 সালে হল অব ফেম অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন স্টিফনি ম্যাকম্যান। আর হ্যাঁ, ব্রক সিনার ম্যাচে আমরা আশা করেছিলাম পাগল আসবে, মানে আর ট্রুথ, কিন্তু তিনি আসলেন না এবং হাসালেন না, যেটা দুঃখজনক। তার আগমন হয়তো কিছুটা হলেও মজা দিত আমাদের।